প্রায়ই কি এমন মনে হয় যে মানে দিনটা চোখের পলকে শেষ হয়ে গেল কিন্তু জরুরি কাজগুলো কিছুই হলো না? হ্যাঁ, একদম হাতে সেই ২৪ ঘন্টাই আছে কিন্তু সময়টা যেন পানি হয়ে গলে যাচ্ছে। ঠিক। এই যে একটা অনুভূতি, সময় আছে কিন্তু সময়ে কুলাচ্ছে না, এটা আজকাল খুব পরিচিত, তাই না? খুবই পরিচিত। আর ইসমাইল কামদারি যে বইটি নিয়ে আমরা আজ কথা বলবো, সেটার ভাষায় যদি বলি তাহলে প্রশ্নটা হলো, আমাদের সময়ে বরকত উধাও হয়ে গেল কেন? বাহ! এই প্রশ্নটা দিয়েই তো আলোচনার গভীরে যাওয়া যায়। একদম। আমাদের হাতে উৎস হিসেবে আছে ইসমাইল কামদারের লেখা টাইম ম্যানেজমেন্ট বইটি। এখন টাইম ম্যানেজমেন্ট নামটা শুনলেই আমাদের মাথায় নানা রকম প্রোডাক্টিভিটি অ্যাপস, হ্যাকস বা পশ্চিমা কর্পোরেট কৌশল। ঠিক এসবই ঘুরপাক খায়। কিন্তু এই বইটা ঠিক সেখান থেকে আলাদা। এটা সময় ব্যবস্থাপনাকে শুধু আরও বেশি কাজ নিংড়ে নেওয়ার উপায় হিসেবে দেখছে না, তাহলে কিভাবে দেখছে? বরং জীবনের মূল উদ্দেশ্যের সাথে প্রতিটি মুহূর্তকে মেলানোর একটা ইসলামী রূপরেখা দিচ্ছে। তার মানে এটা শুধু একটা কৌশল নয়, এটা একটা জীবন দর্শন। বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে আমাদের আজকের আলোচনার মিশনটা বেশ পরিষ্কার। আমরা বইটির আলোকে দেখব কিভাবে এই বরকত এর ধারণাটাকে আমাদের জীবনে ফিরিয়ে আনা যায়, কিভাবে লক্ষ্য ঠিক করে কাজ সাজিয়ে একটা বিশৃঙ্খল জীবন থেকে বেরিয়ে আসা যায়। একটা অর্থপূর্ণ গোছানো জীবনে প্রবেশ করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই। আলোচনার শুরুতেই বইটির একটা মৌলিক ধারণা নিয়ে কথা বলি, যা পুরো আলোচনার ভিত্তি তৈরি করবে। আচ্ছা। বইটি বলছে, সময় হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ রিজিক। রিজিক? আমরা তো সাধারণত টাকা পয়সা বা খাবারকে রিজিক বলি। ঠিক, আমরা টাকা পয়সা, খাবার, স্বাস্থ্য এগুলোকে রিজিক মনে করি, কিন্তু সময় যে তার চেয়েও মূল্যবান একটা রিজিক তা প্রায় ভুলে যাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিকোণ। কারণ টাকা হারালে হয়তো আবার আয় করা যায়, স্বাস্থ্য খারাপ হলে। চিকিৎসার মাধ্যমে ফিরে পাওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু ১ মিনিট সময় একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তো সেটাকে আর ফেরানো যায় না। এটা একটা অফেরতযোগ্য সম্পদ। ঠিক এই পয়েন্টটাই। আর তাই ইসলামের সময়ের মূল্য অপরিসীম। বইটিতে একটি বিখ্যাত হাদিসের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যেখানে ৫টি জিনিসকে অন্য ৫টি জিনিসের আগে মূল্যায়ন করতে বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হাদিসটা আমার মনে পড়ছে। যৌবনকে বার্ধক্যের আগে। সুস্থতাকে অসুস্থতার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে, অবসরকে ব্যস্ততার আগে এবং জীবনকে মৃত্যুর আগে। আপনি যদি খেয়াল করেন এই ৫টির প্রত্যেকটির সাথে কিন্তু সময় ওতপ্রোতভাবে জড়িত। একদম। তার মানে সময়কে শুধু একটা ঘড়ির কাঁটা বা ক্যালেন্ডারের পাতা হিসেবে না দেখে একটা আমানত বা ঐশ্বরিক দান হিসেবে দেখার কথা বলা হচ্ছে। আর আমার মনে হয় ঠিক এখানেই বরকতের ধারণাটা চলে আসে, তাই না? হ্যাঁ, পশ্চিমা প্রোডাক্টিভিটি ধারণার সাথে এর পার্থক্যটা কোথা? পার্থক্যটা তৈরি হয়। পশ্চিমা ধারণাটা হলো অনেকটা ঘড়ির কাঁটার সাথে যুদ্ধ করে প্রতি মিনিট থেকে সর্বোচ্চটা নিংড়ে নেওয়া। যেটাকে বলে হ্যাসেল কালচার। একদম। অন্যদিকে বরকতের ধারণাটা হলো নিজের আন্তরিক চেষ্টার সাথে সৃষ্টার সাহায্য যুক্ত করা, যাতে আপনার অল্প সময়ে অনেক গভীর এবং অর্থপূর্ণ কাজ হয়ে যায়। মানে ফোকাসটা কাজের সংখ্যার ওপর নয়, কাজের গুণগত মানের ওপর। ঠিক, এটা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির উপর জোর দেয়। তার মানে ১০টা অর্থহীন কাজ করার চেয়ে ২টো গভীর ও অর্থপূর্ণ কাজ করা অনেক বেশি বরকতময়। আচ্ছা, এই দর্শনটা তো বুঝলাম, কিন্তু এটাকে জীবনে প্রয়োগ করতে গেলে প্রথম ধাপটা কি হবে? কারণ দর্শন যতই ভালো হোক, প্রয়োগ করতে না পারলে তো লাভ নেই। প্রয়োগের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটি লক্ষ্য নিয়ে বাঁচা। বইটিতে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে। কম্পাস ছাড়া জাহাজের মতো। হ্যাঁ, লক্ষ্যবিহীন জীবন অনেকটা কম্পাস ছাড়া জাহাজের মতো, যা উত্তাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে কিন্তু কোথায় যাবে, কেন যাবে তা জানে না। ফলে জীবনটা বিশৃঙ্খল হতে বাধ্য। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, ওভারআর্চিং বা মূল উদ্দেশ্য সেটাই। কিন্তু ইবাদত শব্দটা শুনলেই তো অনেকে শুধু নামাজ, রোজা বা আনুষ্ঠানিক উপাসনার কথা ভাবেন। বইটিতে কি এর পরিধিকে আরও ব্যাপক অর্থে দেখানো হয়েছে? অবশ্যই। এটাই বইটির অন্যতম সৌন্দর্য। এখানে ইবাদতকে সংকীর্ণ অর্থে দেখা হয়নি। বইটির ব্যাখ্যা অনুযায়ী জ্ঞান অর্জন করা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, সততার সাথে ব্যবসা করা, মানে মানুষের উপকারে আসে এমন যে কোনো বৈধ কাজই। হ্যাঁ, যে কোনো বৈধ কাজই ইবাদতের অংশ হতে পারে যদি তার পেছনের উদ্দেশ্য বা নিয়তটা ঠিক থাকে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা।
এই বৃহত্তর উদ্দেশ্যটাই জীবনের সব ছোট বড় কাজকে একটা সূত্রে গেঁথে ফেলে। জীবনের এই বড় উদ্দেশ্যটা তো বুঝলাম, কিন্তু দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য লক্ষ্যগুলোকে তো আরও সুনির্দিষ্ট করতে হয়। তীর কথা বলা আছে স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। হ্যাঁ, এটি একটি বহুল প্রচলিত এবং কার্যকর কৌশল। স্মার্ট হল 5টি শব্দের আদ্য অক্ষর, এস দিয়ে স্পেসিফিক বা সুনির্দিষ্ট। মানে লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার। একদম। যেমন, আমি একজন ভালো মুসলিম হব, এটা একটা অস্পষ্ট লক্ষ্য। এর বদলে লক্ষ্য হতে পারে, আমি আগামী 3 মাসের মধ্যে সূরা আর রাহমানের তাফসির পড়ে শেষ করব। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এ ফর অ্যাটেইনেবল বা অর্জনযোগ্য, এই জায়গাটাতে অনেকে আটকে যায়। আমরা অনেক সময় খুব বড় লক্ষ্য ঠিক করি, যেমন আমি পুরো কোরআন হিফজ করব। এই ধরনের বড় লক্ষ্যকে কিভাবে অর্জনযোগ্য বা অ্যাটেইনেবল করা যায়? বইটা কি এ বিষয়ে কোনো উদাহরণ দেয়? খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন। বইটা ঠিক এই ব্যাপারেই জোর দেয়। বড় লক্ষ্য থাকাটা দোষের কিছু নয়, কিন্তু সেটাকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভেঙে নিতে হবে। ও আচ্ছা। যেমন, আমি পুরো কোরআন হিফজ করব, এটা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য। এটাকে স্মার্ট করতে হলে আপনি ঠিক করতে পারেন, আমি আগামী 1 মাসে প্রতিদিন 2টি করে নতুন আয়াত মুখস্থ করব এবং 10টি আয়াত রিভিশন দেব। বাহ! দেখুন, এখন লক্ষ্যটা অনেক বেশি সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য। মানে সবকিছুই হয়ে গেল। হ্যাঁ, বাস্তবসম্মত এবং সময়মাফিকও হয়ে গেল। তার মানে বড় স্বপ্নকে ছোট ছোট বাস্তবসম্মত পদক্ষেপে ভাগ করে নেওয়া। আর বইটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, মুসলিমদের দৈনন্দিন জীবনে এই সময় ব্যবস্থাপনার কাঠামো কিন্তু আগে থেকেই দেওয়া আছে। আর সেটা হলো 5 ওয়াক্ত সলাত। একদম। সালাত কিন্তু আমাদের দিনটাকে স্বাভাবিকভাবেই 5টা কার্যকরী ভাগে ভাগ করে দেয়। হুম। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এভাবে। হুম। এটা একটা প্রাকৃতিক পরিকল্পনার কাঠামো। তার মানে আমি যখন আমার দিনের কাজগুলোকে সালাতের সময়কে কেন্দ্র করে সাজাবো, যেমন আমি জোহরের আগে রিপোর্টের প্রথম অংশটা শেষ করব, তখন পুরো দিনটাই একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। ঠিক তাই। এই এসএমআরটি পদ্ধতি আর সালাদকে কেন্দ্র করে রুটিন সাজানোর ধারণাটা দারুণ, কিন্তু সত্যি বলতে কি, পরিকল্পনা তো অনেকেই করে, আমিও করি। সমস্যাটা হয় যখন দিনের শেষে দেখি লিস্টের অর্ধেক কাজই পড়ে আছে। বাস্তব জীবন তো আর পরিকল্পনা মতো চলে না। এই যে আধুনিক জীবনের বিশৃঙ্খলা, যেটাকে বইটাতে ইঁদুর দৌড় বা র্যাট রেস বলা হয়েছে, হ্যাঁ, এই ইঁদুর দৌড়। এটা সামলানোর ব্যাপারে বইটা কি বলছে? এই ইঁদুর দৌড় হল এমন এক পরিস্থিতি যেখানে মানুষ অবিরাম দৌড়াচ্ছে, প্রচণ্ড ব্যস্ত, কিন্তু দিন শেষে কোথাও পৌঁছাতে পারছে না। মনে হচ্ছে যেন একটা অদৃশ্য চাকায় ঘুরপাক খাচ্ছে। ঠিক। এই চক্র থেকে বের হওয়ার জন্য বইটি একটি জরুরি পরামর্শ দেয়, আর তা হল সময় নিরীক্ষা বা টাইম অডিট করা। সহজ কথায়, নিজের সময় আসলে কোথায় যাচ্ছে তার একটা সৎ হিসাব নেওয়া। কিন্তু সত্যি বলতে টাইম অডিট করার মতো সময় বা ধৈর্য কজনের আছে? আর নিজের সময়ে কোথায় নষ্ট হচ্ছে এটা দেখতে গেলে তো মন খারাপও হতে পারে। ব্যাপারটা একটু হতাশাজনক না? হতে পারে, কিন্তু এটা একটা প্রয়োজনীয় তিক্ত ওষুধের মতো। রোগ নির্ণয় না করতে পারলে তো চিকিৎসা শুরু করা যাবে না, তাই না? তা ঠিক। বইটিতে একটি নিরীক্ষা সারণী দেওয়া আছে, যেখানে দিনের প্রতিটা ঘন্টা আপনি কিভাবে কাটাচ্ছেন তা লিখতে বলা হয়েছে। প্রথম দিকে কষ্টকর মনে হলেও মাত্র 1 সপ্তাহ করলেই আপনি অবাক হয়ে যাবেন। কি দেখে? এটা দেখে যে আপনার সময়ের একটা বড় অংশ কোথায় চলে যাচ্ছে, যা আপনি হয়তো কখনো খেয়ালই করেননি। যেমন বিশৃঙ্খল তালিকায় থাকতে পারে সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা স্ক্রোলিং, আর পরিকল্পিত তালিকায় থাকতে পারে পরিবারের সাথে 1 ঘন্টা কোয়ালিটির সময় কাটানো। কাজ দুটোই হয়তো 1 ঘন্টার, কিন্তু তার প্রভাব জীবনে আকাশ পাতাল। একদম। তার মানে আগে সমস্যাটা চিহ্নিত করা। আচ্ছা, সময় কোথায় যাচ্ছে তা চিহ্নিত করার পর কি করতে হবে? এখানেই কি 80-20 নীতির বিষয়টা আসে? ঠিক তাই। এই নিরীক্ষার মাধ্যমেই আমরা পারেটো প্রিন্সিপাল বা 80-20 নীতি প্রয়োগ করার সুযোগ পাই। এই নীতিটা বলছে যে আমাদের 80% ফলাফল আসে আমাদের মাত্র 20% কাজ থেকে। তার মানে আমরা সারাদিন যা যা করি তার সবগুলো সমান গুরুত্বপূর্ণ নয়। না, বেশিরভাগই আসলে কম গুরুত্বপূর্ণ কাজ। এটা তো একটা বিরাট উপলব্ধি। কিন্তু সেই গুরুত্বপূর্ণ 20% কাজ খুঁজে বের করাটাই তো আসল চ্যালেঞ্জ। এটার কোনো বাস্তব উদাহরণ দেওয়া যায়? ধরা যাক একজন ছাত্রের পরীক্ষার প্রস্তুতি। খুব ভালো উদাহরণ।
একজন ছাত্রের ক্ষেত্রে তার ৮০% রেজাল্ট আসতে পারে তার ২০% কাজ থেকে। সে ২০% কাজ কি হতে পারে? হয়তো বিগত বছরের প্রশ্ন সমাধান করা, নিজে নিজে পরীক্ষা দেওয়া, অ্যাক্টিভ রিকল যেটাকে বলে। হ্যাঁ, বা কঠিন বিষয়গুলো শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া। আর বাকি ৮০% কাজ কি? ঘণ্টার পর ঘণ্টা বইয়ের পাতা উল্টানো, রঙিন কালি দিয়ে দাগানো বা শুধু নোট পড়া। এগুলো দরকারি, কিন্তু মূল ফলাফলটা আসে ওই ২০% গভীর কাজ থেকে। একদম। সময় ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হল সেই ২০% কাজকে খুঁজে বের করে সেখানে সর্বোচ্চ মনোযোগ ও শক্তি দেওয়া। বুঝেছি। তাহলে কাজগুলো চিহ্নিত করার পর সেগুলোকে বাস্তবায়নের জন্য বইতে কি ধরনের ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়েছে? শুধু টু ডু লিস্ট তৈরি করলেই কি হবে? শুধু টু ডু লিস্ট অনেক সময় ইচ্ছার তালিকায় পরিণত হয়। তাই বইটিতে একটি হাইব্রিড পদ্ধতির কথা বলা হয়েছে, যা বেশ কার্যকর। হাইব্রিড পদ্ধতি সেটা কি? এটা হলো শুধু কাজের তালিকা তৈরি না করে সেই কাজগুলোকে ক্যালেন্ডারে বা দিনের নির্দিষ্ট সময় বসিয়ে দেওয়া। এটাকে বলে টাইম ব্লকিং। ও আচ্ছা, যেমন আপনার টু ডু লিস্টে শুধু রিপোর্ট লেখা না রেখে আপনি আপনার ক্যালেন্ডারে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা রিপোর্ট লেখার জন্য ব্লক করে দিলেন। ঠিক, তখন ওই সময়ে অন্য কিছু করার সুযোগ কমে যায়। আচ্ছা, তার মানে কাজটাকে একটা নির্দিষ্ট ঠিকানা দেওয়া। কিন্তু একটা সমস্যা থেকেই যায়। কি সমস্যা? আমার লিস্টে হয়তো 5টা গুরুত্বপূর্ণ কাজ আছে। সকালে উঠে কোনটাকে আগে করব, কোনটাকে পরে, এই অগ্রাধিকার কিভাবে ঠিক করব? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম। প্রায়ই দেখা যায় সহজ বা ভালো লাগার কাজগুলো আগে করে ফেলি, আর কঠিনগুলো পড়েই থাকে। একেবারে কৌশল প্রশ্ন করেছেন। ঠিক এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বইটির ৩য় ধাপে একটি অসাধারণ কৌশল আলোচনা করা হয়েছে। এটি হল স্টিফেন কোভির বিখ্যাত জরুরি ও গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। ও হ্যাঁ, এই ম্যাট্রিক্সটি। এই ম্যাট্রিক্সটি আমাদের সব কাজকে 4টে ভাগে ভাগ করতে সাহায্য করে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা আমি দেখেছি। প্রথম ভাগ হলো যেগুলো জরুরি এবং গুরুত্বপূর্ণ দুটোই। যেমন আগামীকাল কোনো কাজের ডেডলাইন আছে, বা বা বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, এগুলো এখনই করতে হবে, কোনো বিকল্প নেই। ঠিক। দ্বিতীয় ভাগ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। যেমন শরীরচর্চা করা, নতুন কোনো দক্ষতা শেখা, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো। ঠিক। বইটির মতে সফল এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা তাদের সময়ের সবচেয়ে বড় অংশ এখানে ব্যয় করেন, কারণ এই কাজগুলো দীর্ঘমেয়াদে জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে। এই ম্যাট্রিক্সটা কাগজে কলমে দেখতে খুবই গোছানো লাগে, কিন্তু বাস্তব জীবনে তৃতীয় ভাগের কাজগুলোই, অর্থাৎ যেগুলো জরুরি কিন্তু আমাদের লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমাদের সবচেয়ে বেশি সময় খেয়ে ফেলে। ঠিক। অফিসের বসের একটা হঠাৎ ফোন, একটা অপ্রত্যাশিত ইমেল, এগুলো উপেক্ষা করা তো প্রায় অসম্ভব। এই চাপটা সামলানোর কোনো বাস্তবসম্মত উপায় কি বইটাতে বলা আছে? এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি কতটা গভীরে চিন্তা করছেন। বইটাই বাস্তবতাকে স্বীকার করে। এটা বলে না যে আপনি তৃতীয় ভাগের কাজগুলোকে পুরোপুরি বাদ দিতে পারবেন, তাহলে কিন্তু আপনি এগুলোকে ম্যানেজ করতে পারেন। যেমন ইমেল চেক করার জন্য দিনের নির্দিষ্ট সময় ঠিক করে রাখা, যাতে যখন তখন নোটিফিকেশনে আপনার মনোযোগ নষ্ট না হয়। আচ্ছা, বসের জরুরি অনুরোধ এলে সেটা কতটা জরুরি তা বিনয়ের সাথে জিজ্ঞেস করা এবং সে অনুযায়ী সময় নেওয়া, অর্থাৎ অন্যের চাপিয়ে দেওয়া এজেন্ডার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর চতুর্থ ভাগ তো আছেই, যেগুলো জরুরিও নয়, গুরুত্বপূর্ণ নয়। যেমন উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, বা ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখা। এগুলোকে জীবন থেকে সচেতনভাবে বাদ দিতে হবে। তার মানে মূল ফোকাস হল দ্বিতীয় ভাগের, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজের জন্য কনসিয়াসলি সময় বের করা। একদম। কিন্তু বইটিতে এই অগ্রাধিকারের সাথে একটা ইসলামী বিন্যাসও যুক্ত করা হয়েছে, তাই না? হ্যাঁ, বইটিতে জীবনের অগ্রাধিকারগুলোকে কয়েকটি ভাগে ভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন ধর্মীয় অগ্রাধিকার, কেরিয়ার সংক্রান্ত অগ্রাধিকার, পারিবারিক অগ্রাধিকার। মানে হাক্কুল্লাহ এবং হাক্কুল এবাদ। হ্যাঁ, এবং এর সাথে সামাজিক এবং ব্যক্তিগত অগ্রাধিকার। প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রাখাটা জরুরি। এই ম্যাট্রিক্স ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রের জন্য কাজ বাছাই করতে হবে। যেমন পরিবারের সাথে সময় কাটানোটা দ্বিতীয় ভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটাকে অবহেলা করলে আপনার কেরিয়ার হয়তো এগোবে, কিন্তু জীবনের একটা বড় অংশ অপূর্ণ থেকে যাবে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, তাহলে মূল বার্তাটা কি দাঁড়ালো?
শুধু কিছু টিপস বা কৌশল নয়, বরং একটা সম্পূর্ণ মাইন্ডসেট শিফট। একদম। আমরা যদি সারসংক্ষেপ করি তাহলে প্রথমত সময়কে নিছক সেকেন্ড বা মিনিটের হিসাবে না দেখে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত বা রিজিক হিসাবে গণ্য করতে হবে। দ্বিতীয়ত, জীবনের একটি বৃহত্তর উদ্দেশ্য ঠিক করে স্মার্ট পদ্ধতির মাধ্যমে তাকে ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্যে পরিণত করতে হবে। এবং যেখানে সালাত হবে আমাদের দৈনন্দিন জীবনের মূল কাঠামো। এরপর আমরা বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য সময় নিরীক্ষার মাধ্যমে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করার কথা বললাম। ৮৮ নীতি ব্যবহার করে সবচেয়ে প্রভাবশালী কাজগুলো খুঁজে বের করা। এবং সবশেষে জরুরি ও গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স ব্যবহার করে কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া। আর এই সব কিছুকে প্রয়োগ করার জন্য হাইব্রিড পদ্ধতির মতো কৌশল ব্যবহার করা, যা আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। ঠিক তাই। পুরো বইটির মূল বার্তা হল টাইম ম্যানেজমেন্ট কোনো জাদু নয়। এটা জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করার একটি নিরন্তর প্রচেষ্টা। এটা একটা জীবন দর্শন, যা বইটির দর্শন থেকেই অনুপ্রাণিত। অবশ্যই। যদি আজই নিজের সময় ব্যয়ের একটি সৎ হিসাব নেওয়া হয়, তবে সেই হিসাবটি কি আমাদের জীবনের বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, নাকি তা হবে শুধু তাৎক্ষণিক ভালো লাগা বা অন্যের চাপিয়ে দেওয়া এজেন্ডা পূরণের একটি প্রতিফলন? উত্তরটা হয়তো আমাদের অনেকেই নতুন করে ভাবতে শেখাবে।